আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। আমি একজন ভারতীয় মুসলিম এবং অবশ্যই ভারতকে আমি অবশ্যই ভালোবাসি। আমি একজন দৃঢ় দেশ ভক্ত, অবশ্যই একদম দেশের জন্য আমি আমার প্রাণও দিতে পারি। কিন্তু হঠাৎ আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। এই যেমন রোজ সকালে উঠে আমি রীতিমতো পেপার পড়ে এবং খবর দেখে, নিউজ চ্যানেলে বিভিন্ন নিউজ দেখে হঠাৎ আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে ভারত কি আদৌ উন্নতির পথে এগোচ্ছে? ভারত কি আদৌ প্রগতিশীল হচ্ছে? এই প্রশ্নটা আমার হঠাৎ মনে জাগলো। কারণ এই যে যেভাবে যেভাবে বৈষম্য সৃষ্টি হয়েছে আমাদের এই ভারতবর্ষের মধ্যে, স্বাধীনতার আগে কিন্তু আমার মনে হয় এতটা বৈষম্য কিন্তু ছিল না। আমরা ভেবেছিলাম হয়তো দেশ স্বাধীন হয়েছে বলে আমরা সবাই স্বাধীন, কিন্তু আদৌ কি সত্যি? বিশেষ করে আমি যেই বিষয়টা নিয়ে আজকে বলতে চাই, যেই প্রসঙ্গটা তুলতে চাই, সেটা হচ্ছে ভারতে কেন একটা দেখো, প্রথম কথা, যারা দর্শক আমি সকলকে উদ্দেশ্য করেই বলছি, ভারত এমন একটা দেশ, আমার মনে হয় ভারতের মতো দেশ পৃথিবীতে আর কোথাও নেই। এবং ভারতের মতো সংবিধান পৃথিবীতে আর অন্য কোনো দেশে এসে এরকম সংবিধান নেই। ভারত একাধারে গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আর অন্য কোনো দেশে এইরকম ভারতের মানুষরা যেভাবে মিলেমিশে থাকতে পারে সেরকম অন্য কোনো দেশে থাকতে পারে বলে তো আমার মনে হয় না। কিন্তু এই শান্তির ভারতকে এই শান্তির ভারতকে ভারতের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করছে, আমি তার কড়া নিন্দা করি এবং কড়া বিরোধিতা করি। এই আজ ভারতে একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে, একটা ধর্মকে টার্গেট করে সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি করা হচ্ছে। এটা কোন ধরনের রাজনীতি? এটা তো ভারতের গণতন্ত্রকে একাধারে ক্ষুণ্ণ করা এবং ভারতের ধর্ম নিরপেক্ষতাকেও ক্ষুণ্ণ করা হচ্ছে। আমি এই যে আমার কয়েকজন বন্ধু আছে, আমার কয়েকজন বন্ধু এই আমি ভিডিও করার আগে কয়েকজন আমাকে বলছিল যে তুই যে এই ভিডিওটা তুই সোশ্যাল মিডিয়াতে ছাড়বি, তো তোর ভয় করছে না? তখন আমি বললাম যে আমার যদি ভয়ই করে, তাহলে আমি সত্য কথা যদি ভয় পাই, তাহলে সত্য কথা বলতে যদি আমি ভয় পাই, তাহলে আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। অন্তত ভারতবর্ষে তো সেই অধিকারটা সবাইকে দেওয়া হয়েছে যে সবার বাক স্বাধীনতা আছে এবং সত্য সবাই বলতে পারে। আমি দেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই সাপোর্ট করি, অবশ্যই সম্মান করি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করি অবশ্যই, কিন্তু দেশে যারা এই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, মানুষের প্রতি অত্যাচার করছে, বৈষম্য সৃষ্টি করছে, তাদের আমি কড়া বিরোধিতা করি। আজ গরু রক্ষা করা অবশ্যই একটা ভালো কাজ। কেন্দ্রীয় সরকার যে পথে হাঁটছেন অবশ্যই আমি সেটাকে সাপোর্ট করি, কিন্তু গরু রক্ষার নাম করে মানুষ হত্যা, এটা এটা কোন ধরনের এটা কোন ধরনের রাজনীতি বা এটা কোন ধরনের নীতি? এটা আমার মনে হয় ভারতবর্ষে এই নীতিটা কখনোই করা উচিত নয়। এই যেভাবে রাজস্থানে পহেলু খান বলে লোকটাকে যেভাবে গো রক্ষার নাম করে বা গোহত্যার নামে মেরে পুরো মেরেই ফেলা হলো, যেভাবে হত্যা করা হলো পহেলু খানকে, উত্তরপ্রদেশে মোহাম্মদ আখলাককে যেভাবে মারা হলো, এই যে গরু রক্ষার নাম করে মানুষ মারা, এটা কোন ধরনের মানসিকতা? তাহলে আদৌ কি আমাদের দেশ আগে বাড়ছে? আদৌ কি আমাদের আমাদের দেশে কি আদৌ উন্নতি হচ্ছে? শুধু এই বিষয় নয়, আমি আরেকটা বিষয় সম্পর্কে কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা নিয়ে, এই যে বিশেষ করে গুজরাটে 2002 সালে
আমি সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করে কথা বলতে চাইছি না। আমার কাছে একটাই বক্তব্য যে যারা এই সমস্ত ভারতের ভারতে যারা অশান্তি, ভারত একটা শান্তির দেশ, ভারত একটা ঐতিহ্যময় দেশ, ভারতের মতো দেশ আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে বলে। কিন্তু ভারতের এই মেলবন্ধনকে, এই যে বিভিন্ন ধর্মের ভাইয়েরা তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ যারা ক্ষুণ্ণ করছে, আমি তাদের বিরোধিতা করছি এবং করব ভবিষ্যতেও। কিন্তু আমি একটা কথা যেটা বলতে চাই যে 2002 সালে গুজরাটে যে দাঙ্গাটা হয়েছে, আমি নিজে আমি নিজে মানে শুনেছি চ্যানেল আইবিএনে সে সময় গুজরাটের দাঙ্গায় থাকাকালীন কয়েকজন মানুষ তাদের চোখের সামনে যে ঘটনা, সেই ঘটনা তারা চ্যানেল আইবিএনের সামনে তারা ফুটিয়ে তুলেছে। তারা বলেছেন, তারা সমস্ত কথা তাদের শেয়ার করেছেন, তাদের দুঃখের কথা। জীবন্ত জীবন্ত মানুষদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জীবন্ত মুসলিম ভাই বোনেদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছোট ছোট বাচ্চা মেয়েদের 6 বছর থেকে 6, 8, কারোর বয়স 6, কারোর বয়স 8, কারোর বয়স 10, এই সমস্ত মেয়েদেরকে প্রকাশ্যে রেপ করা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। গুজরাটে সে সময় মোহাম্মদ একজন ছিলেন, মেহবুব, একজনের নাম কুতুব, আর একজন হচ্ছেন আব্দুল মাজেদ। তো আব্দুল মাজেদ, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি আমার কথা বিশ্বাস না হয়, আব্দুল মাজেদ উনি আইবিএন নিউজ চ্যানেলে ওনার দুঃখের কথা, সে সময় অভিজ্ঞতার কথা, ভয়াবহ যে অভিজ্ঞতা হয়েছিল গুজরাটে 2002 সালে, সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তো তিনি বলছেন যে তাঁর চোখের সামনে তার পুরো ফ্যামিলিকে, তার 2 ছেলে 3 মেয়ে, তার স্ত্রী সবাই মারা যায়, সবাই মারা যান। একটা মাত্র ছেলে তার বেঁচে যায় এবং খুবই অগ্নিদগ্ধ অবস্থায় তিনি এখনও বেঁচে আছেন, বলতে গেলে প্রায় অর্ধমৃত। তিনি বলেছেন তার চোখের সামনে এমন একটা বিশ্রী, একদম মানে বলার নয় এত বাজে ঘটনা ঘটেছে। একটা মহিলা, তিনি গর্ভবতী, সন্ধ্যে 7টার সময় তার ডেলিভারি হওয়ার কথা, কিন্তু সন্ধ্যে 7টার সময় তাকে রেপ করা হচ্ছে। রেপ করে বাচ্চাকে পেট কেটে তলোয়ারে করে বের করে বাচ্চাটাকে মেরে দেওয়া হলো। এই যে নৃশংসতা প্রকাশ্যে, আর সেই সময় এই সমস্ত ঘটনা, গুজরাটের নিজস্ব লোকেরা বলছে যে প্রশাসন তাদের নিয়মিত দায়িত্ব পালন করেনি, তারা নিজেরা বলেছে। কিন্তু বিষয়টা এটা নয়, বিষয়টা হচ্ছে এই যে যারা এই যে দাঙ্গা করায়, যারা এই ভারতের বুকে থেকে ভারতের মাটিকে ভাগ করতে চায়, ভারতে বৈষম্য সৃষ্টি করতে চায়, তারা নাকি এই যে কয়েকজন, তার বিরুদ্ধে যখন কেস করা হয়েছিল, এই যারা প্রকাশ্যে এই সমস্ত ঘটনা দেখেছে, এই সমস্ত ঘটনা যাতে চেপে যায়, যাতে কোর্টে গিয়ে তারা কোনো প্রমাণ না দেয়, তার জন্য বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা তাদেরকে টাকা অফার করেছিল। সেই কথাও আইবিএন নিউজ চ্যানেলে বলেছে তারা, যারা গুজরাটের দাঙ্গা হাঙ্গামায় নিজের চোখে দেখে এবং যারা নিজের ফ্যামিলিকে হারায়। আর অনেক 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 দৃষ্টান্ত আছে। এই যে বিভিন্ন দাঙ্গা, শুধু গুজরাটের দাঙ্গা তো একদম সারা ভারতবর্ষে পুরো মানে করা হয়েছে, মানে পুরো প্রচারিত হয়ে গেছে, পুরো সমস্ত মিডিয়া যেভাবে করেছেন। কিন্তু আমার কাছে একটাই বক্তব্য হচ্ছে যে কেন এই বৈষম্য, কেন মুসলমানদের প্রতি অত্যাচার, কেন গো মাংসের নাম করে? এই কয়েকদিন আগে একজন বলিউড স্টার ইজাজ খান, উনি কাশ্মীরে যখন ওনার একটা ফিল্ম শুটিং চলছিল, শুটিং চলাকালীনের ফাঁকে উনি শুটিং প্যাক আপ করে উনি একটা প্রসঙ্গ তোলেন এবং সেইটি ভিডিওটা পোস্ট করে মিডিয়ায় বলা হয়। তিনি বলেন যে এই যে ভারতবর্ষে গরু রক্ষার নাম করে যেভাবে মুসলমানদেরকে বিশেষ করে টার্গেট করে মারা হচ্ছে, দলিত ভাইদেরকে যেভাবে মারা হচ্ছে, দলিত মহিলাদেরকে মারা হচ্ছে, এই যে বিভিন্ন ঘটনা, তো ইজাজ খান একটা প্রসঙ্গ তোলেন যে হার্লে ডেভিডসন বলে যে কোম্পানিটা, আমেরিকান কোম্পানি, ভারত জুড়ে বিজনেস করছে, গরুর চামড়ার
বেল্ট বিক্রি করছে, গরুর চামড়ার জ্যাকেট, গরুর চামড়ার ব্যাগ, ঘড়ির বেল্ট, এই সমস্ত কিছু বিক্রি করছে। তো প্রশাসন তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা করছে না? আর এই যে গোরক্ষা কমিটি যে তৈরি হয়েছে, অবশ্যই এটা ভালো, অবশ্যই ভালো, কিন্তু তারা যে নিজের হাতে আইন তুলে নিয়ে মানুষ হত্যা করছে, এটা কি ঠিক? এটাকে আমি অন্তত পক্ষে কখনোই সাপোর্ট করি না। আর আমার কাছে মূল বক্তব্য হলো, আমি অবশ্যই সে কেন্দ্রীয় সরকারকে সাপোর্ট করি, সম্মান করি। আমি মমতা ব্যানার্জিকে সাপোর্ট করি, আমি সবাইকে সাপোর্ট করি, কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, উনি মুখ্যমন্ত্রী, উনি যে নীতিটা, নতুন যে স্কোয়াড তৈরি করেছেন, অ্যান্টি রোমিও স্কোয়াড, এই কয়েকদিন আগে জাস্ট কতগুলো ভিডিও দেখলাম যে অ্যান্টি রোমিও স্কোয়াডের নাম করে সেখানকার ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মুসলিমদেরকেও ইয়ে করা হচ্ছে। আর বিশেষ করে এই যে অ্যান্টি রোমিও স্কোয়াড নাম করে ছেলে মেয়েদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে, এবং তাদের কাছে যদি টাকা থাকে টাকা নেওয়া হচ্ছে, মানে ওসুলি নেওয়া হচ্ছে। এই যে এই সমস্ত জিনিস, অ্যান্টি রোমিও স্কোয়াড, উনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উনি তো একটা উদ্দেশ্যে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করেছেন, যে যাতে কোনোভাবে কোনো মেয়ে কোনো অত্যাচারের শিকার না হয়, যাতে মেয়েদের প্রতি কোনো অত্যাচার না হয়, যাতে খারাপ ছেলেরা তাদের প্রতি কুনজরে না দেখে, কুদৃষ্টিতে না দেখে, কুকর্ম তাদের সাথে না করতে পারে, সেই উদ্দেশ্যে। কিন্তু অ্যান্টি রোমিও স্কোয়াডরা তো হিতে বিপরীত ঘটনা ঘটাচ্ছে। তো এই সমস্ত জিনিস আমি বলবো যে করা উচিত নয়, এবং প্রশাসনকে একটু নজর দেওয়া উচিত। আর এইভাবে যে যারা বৈষম্যের সৃষ্টি করছে, তাদেরকে আমি বলবো কড়া শাস্তি দেওয়া উচিত। প্রশাসনকে আমার এই অনুরোধ, একটা সাধারণ নাগরিক হিসাবে। আমি আর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে যদি ভারতবর্ষকে আমরা নিজের মাই মনে করি, তাহলে ভারতবর্ষে যদি আমার নিজের মা হয়, তাহলে ভারতবর্ষের তো অনেক সন্তান ভারত মাতার, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আরও অনেক বিভিন্ন জাতি রয়েছে। তো কেন নিজেরা আমরা ভাইদের মধ্যে লড়াই করব কেন? তাহলে ভারত মাতার কি কষ্ট হয় না? সুতরাং আসুন আমরা মিলেমিশে থাকি, আমরা নিজেদের মধ্যে মেলবন্ধন বজায় রাখি। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব তৈরি করেছিলেন হিন্দু মুসলমান উভয়ের মেলবন্ধনের জন্য। চলুন আমরা উভয়কে রাখি পরাই এবং পরস্পর মিলেমিশে থাকি এবং নতুন ভারত তৈরি করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। জয় হিন্দ। আর একটা কথা যেটা বলবো, সেটা হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীতে বলা আছে যে জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা। এই সমস্ত রাজ্য মিলিয়ে মিশে আমরা, আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ, যেই দেশ গোটা পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না, যেখানে নানা ধরনের মানুষ, নানা ধর্মের মানুষ, নানা বৈচিত্র্য, নানা ধরনের উদ্ভিদ, সবুজ, এই ধরনের ভারত দেশ আমরা সারা পৃথিবীতে খুঁজলে আর কোথাও পাবো না। আর আমি ভারতে জন্মেছি, আমি ভারতীয় হিসেবে গর্বিত। কিন্তু যে সমস্ত মানুষরা, যারা এই বৈষম্য সৃষ্টি করছে, ভারতের এই ঐতিহ্যকে ক্ষুণ্ণ করছে, ভারতের এই মেলবন্ধনকে ক্ষুণ্ণ করছে, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি যে তোমরা শুধরে যাও এবং নতুন ভারত তৈরি করো। আর একটা কথা বলবো, সেই বলে শেষ করব, যে আমরা দয়া করে আপনারা মানুষ হত্যা করবেন না গো রক্ষার নাম করে। নতুন নিয়ম হোক, গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হোক, এতে কারোর আপত্তি নেই। আর এই একটা বিষয়, আর একটা বিষয় ছোট্ট নিয়ে বলবো, যে সোনু নিগম, উনি একজন সেলিব্রিটি, উনি যে আজান সম্পর্কে যেই বক্তব্যটা দিয়েছেন, সেটা খুবই নিন্দনীয়, এবং তার বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মাইনরিটি সেক্রেটারি, মুসলিম কমিটির সেক্রেটারি, উনিও সেটা ঠিক করেননি। আর
এই সমস্ত কোনো একটা, আর প্রশাসনকে বলবো বা বিভিন্ন লোকদের বলবো, সবাইকে বলবো যে কোনো একটা নির্দিষ্ট ধর্মকে, নির্দিষ্ট মাযহাবকে টার্গেট করে কোনো কিছু হয় না। আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে ভারতের উন্নতির স্বার্থে আমরা বিকাশ করার জন্য উঠে পড়ে লাগি। আমরা নিজেরা সবাই মিলে কমিটি তৈরি করি, আমরা নিজেদের মধ্যে মেলবন্ধন বজায় রাখি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। বন্দে মাতরম, জয় হিন্দ।